গাজীর এপিএস দাদা এমদাদের অবৈধ সম্পদের তথ্য দুদকের জালে, অনিয়মে গড়েছেন সম্পদের পাহাড়। মদতদাতাদেরও ছাড় দেওয়া উচিত নয় বলছে টিআইবি। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ, ২৭ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আজ। চলমান এল নিনোর প্রভাবে বাড়ছে খরা, তীব্র গরমে মরছে মাছ, দুশ্চিন্তায় খামারিরা। যুক্তরাষ্ট্রে এবার বন্দুক হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর ৩ কর্মকর্তা নিহত, গুলিবিদ্ধ আরও ৪ জন। সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার। জুনে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু করবেন জাতীয় দলের ফুটবলাররা। অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে ভালো করার আশা কোচ ক্যাব্রেরার। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি কাজে আশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনকে আমলে নিয়ে অবশেষে দুদকের জালে সাবেক বস্ত্র পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের এপিএস এমদাদুল হক দাদুল ওরফে দাদা এমদাদ 15 বছরে আঙুল ফুলে কলা গাছ হওয়া এপিএস এমদাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ, বিভিন্ন মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। টিআইবি বলছে এক্ষেত্রে অবশ্যই ক্ষমতার অপব্যবহার হয়েছে। মূল মদতদাতাদেরও ছাড় দেওয়া উচিত নয়। দুদক আইনজীবী বলছেন, চুলচেরা বিশ্লেষণে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর এপিএস এমদাদ মাসিক 15 থেকে 16 লাখ টাকা নেয়। 2023 সালের 26 ডিসেম্বর নিউজ 24 একটি দীর্ঘ অনুসন্ধানের রিপোর্ট প্রচার করে। সেখানে দেখানো হয় মাত্র 14-15 বছরে একজন সামান্য মানুষ থেকে এপিএস এমদাদ কিভাবে অসামান্য মানুষে রূপান্তরিত হয়েছে। শেকড়ের সন্ধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে খোঁজ নিয়ে জানা যায়, 1.5 দশক আগেও পত্রিকার বিজ্ঞাপন সংগ্রহ করে কমিশন নিয়েই তার সংসার চলত। সেখান থেকে 14 বছরের মধ্যে বর্তমানে সে শত শত কোটি টাকার মালিক। কত টাকা হিসেব নাই, কোটি টাকার হিসেব করেন। কোটি টাকা আপনার এনে দোকান আছে হলো আপনার 16-22 টাকা। শাহজাদপুরে রয়েছে শত শত বিঘা জায়গা, এমনকি বিদেশেও অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু 2019 সালের 6 আগস্ট এক প্রজ্ঞাপন অনুযায়ী একজন এপিএস সর্বনিম্ন 35,500 টাকা থেকে সর্বোচ্চ 67,010 টাকা বেতন গ্রহণ করতে পারেন। কিন্তু এপিএস এমদাদ সামান্য এই বেতনেই রাজধানী ঢাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দক্ষিণ বনশ্রী জামে মসজিদ 4/A লাগোয়া উঁচু প্রাচীর দেয়া ভবনটি এমদাদুল হকের। তথ্য বলছে কে ব্লকের 13/3 নম্বর রোডের 30/B এবং 30/C বাড়িটিও এমদাদের। বাড়িটির দায়িত্বে রয়েছেন তার ব্যক্তিগত গাড়ি চালক। অনুসন্ধানে জানা যায় বাসাবোতেও রয়েছে তার বেশ কয়েকটি বাড়ি। না, বাসাবোতে তো উনি কয়েকটা বাড়ি, বুঝেন না? ও স্যার কি ওই যে 6তলা বাড়ির যেটা, ওটা কি নিজের কিনা নাকি বানাইছে? না, ওখানে স্যারের ফ্ল্যাট আছে 2টা। ও 6তলার এক ফ্ল্যাট আছে, আর 10তলা যেটা, 10তলাতে স্যারের ফ্ল্যাট আছে 8টা। এদিকে তিনি নিজে থাকছেন 36 নং উত্তর বাসাবোর বেস্ট লিভিং লিমিটেডের এই বিলাসবহুল বাড়িটিতে। স্থানীয়দের তথ্য অনুযায়ী এই বিল্ডিং এর এক একটি ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকার ওপরে। স্যার থাকে কয়তলায়? স্যার তো 5তলায়। স্যারের ফ্ল্যাট কোটা? 2টা। অনুসন্ধানে উঠে এসেছে সাবেক মন্ত্রীর এপিএস এমদাদের আয়ের উৎস মূলত 5টি। তার এমন আঙুল ফুলে কলাগাছ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। তার ছত্রছায়াতেই রূপগঞ্জের বস অব দ্য বসেস হয়ে উঠেছেন দাদুল। যে ডাকু শমশের রূপগঞ্জের ত্রাস, তার কাছ থেকে মাসিক 15 থেকে 16 লক্ষ টাকা নেন দাদুল। ছবিতে এমদাদুল হক দাদুলের পাশেই ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে চনপাড়ার শমশের ডাকু।
সুখবর হলো অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। চলতি বছরের 20 মার্চ তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। তথ্য বলছে তারই ধারাবাহিকতায় 28 এপ্রিল সশরীরে দুদক কার্যালয়ে হাজির হয়ে সময় প্রার্থনা করেছে এমদাদ। এই বাস্তবতায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওনাকে শুনানি করে তারা তথ্য উপাত্ত সংগ্রহ করে যাচাই বাছাই করে তারা একটা অনুসন্ধান রিপোর্ট দিবে। অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে ওনার বিরুদ্ধে মামলা হবে কি না। দুদকের অভিযোগের বিষয়ে এমদাদকে ফোন দিলে প্রতিবেদকের কথা শুনেই ফোন কেটে দেয় সে। দাদুল দাদা বলছেন? আমি দাদা মাহমুদ বলছি, নিউজ 24 টেলিভিশন থেকে। এই বাস্তবতায় টিআইবি বলছে, চুলচেরা অনুসন্ধানে দোষীদের বের করতেই হবে দুদককে, না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত। এখন স্থানীয় প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সকলেরই নজরের আওতায় কিন্তু এইসব ঘটনা সংঘটিত হয়েছে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই ধরনের কর্মকর্তা যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তাদের যোগ সাজসের মাধ্যমে এই বিষয়টি হয়েছে। এখন যেহেতু চিহ্নিত হয়েছে, প্রতিবেদন হচ্ছে, আমরা আশা করব যে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপিত হবে। রূপগঞ্জের স্থানীয় মানুষের অভিযোগ, পুরো এলাকার চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড এখনো এমদাদুল হকের নেতৃত্বেই চলমান রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গরমে পড়ছে দেশ। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ, অসুস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। গরমের কারণে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই নির্দেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ক্রমেই আরও বাড়ছে গরম। একই দিনে 3 জেলায় গড়ল সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। চুয়াডাঙ্গায় 43, রাজশাহীতে 42.7 ও যশোরে তাপমাত্রা ছুঁয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। টানা তাপদাহের কারণে রেড অ্যালার্ট জারি হয়েছে চতুর্থবার। প্রচণ্ড গরমে চরম বিপাকে জনজীবন। অতিরিক্ত গরম, রিক্সা চালানো সম্ভব না। এখন যদি একটা গাছ থাকতো, মানুষের আম খাইতো, পাতা দিত, ছায়া নিত, শ্বাস প্রশ্বাস নিত। অসহনীয় এই তাপে নড়াইলে অসুস্থ হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। ক্ষুব্ধ অভিভাবকরা এমন পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে সমন্বয়হীনতার মধ্যেই বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিক এবং প্রাইমারি স্কুল বন্ধ থাকবে এবং যদি কোনো স্কুলে আবার এসির ব্যবস্থা থাকে তারা স্কুলে ক্লাস নিতে পারবেন। আদালতের এই আদেশে সন্তুষ্ট নন শিক্ষামন্ত্রী। জানান, রায়ের কপি হাতে পেলেই করবেন আপিল। উচ্চ আদালত যে সিদ্ধান্তটা দিয়েছেন সেই সিদ্ধান্তটা স্বাভাবিকভাবেই আমার যে এখতিয়ার, আমার সেই এখতিয়ার অনুযায়ী তো আমরা সেটা আপিল করবই। কারণ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে এখতিয়ার সেটা তো মানে চ্যালেঞ্জের মুখে পড়লো, তাই না? গরমে মন ভেজানো খবর দিল আবহাওয়া অফিস। মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস সংস্থাটির। এই যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহের এই সময়ে সবাইকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। অসহনীয় তাপমাত্রার পেছনের কারণ বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগ এল নিনো। এর প্রভাবে দীর্ঘ সময়ের তাপপ্রবাহের রেকর্ড গড়েছে দেশ। অনেকদিন বৃষ্টি না হওয়ায় নাভিশ্বাস উঠেছে জনজীবনে। বিশেষজ্ঞরা বলছেন, সবুজ এলাকা ধ্বংস সহ তাপমাত্রা বাড়ার অন্যান্য অনুষঙ্গ নিয়ন্ত্রণ না করায় এল নিনোর প্রভাব দৃশ্যমান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উদ্যোগের পাশাপাশি বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় গবেষণা বাড়ানোর পরামর্শ তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ সময় ধরে বৃষ্টির খরায় দেশ। দীর্ঘ তাপপ্রবাহে 76 বছরের রেকর্ড ভেঙেছে। এরই মধ্যে প্রতিনিয়ত নতুন রেকর্ড ভাঙছে তাপমাত্রা।
বিশেষজ্ঞরা বলছেন এবারের অতিরিক্ত দাবদাহের মূল কারণ এল নিনো। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী জলবায়ুর একটি ধরন এল নিনো। এটির মাধ্যমে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলের পানি উষ্ণ হয়ে পড়ে। এই উষ্ণ স্রোতের কারণে দক্ষিণ থেকে উত্তরমুখী শীতল সামুদ্রিক স্রোতের প্রবাহ বাধাগ্রস্ত হয়, স্থলভাগের তাপমাত্রা বাড়ে। পূর্ব ও উত্তর গোলার্ধের দেশ বাংলাদেশেও এর প্রভাব এখন দৃশ্যমান। এল নিনো এই অঞ্চলে উষ্ণ পানি ও শুষ্ক অবস্থা নিয়ে আসে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটির প্রভাব সবচেয়ে বেশি। এল নিনো মূলত দক্ষিণ আমেরিকা, হর্ন অব আফ্রিকা এবং মধ্য এশিয়ার কিছু অংশে অতিরিক্ত বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে মারাত্মক খরা সৃষ্টি করে। আবহাওয়া অধিদপ্তর বলছে এল নিনোর পরোক্ষ প্রভাব পড়েছে বাংলাদেশেও। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে আমরা নয়, সেই হিসেবে তার একটা প্রভাব বাংলাদেশের উপর আছে। হ্যাঁ, যখন এল নিনো আসে তখন আমাদের এই অঞ্চলের তাপমাত্রাটা বেড়ে যায়, বৃষ্টিপাত কমে যায় এবং তাপমাত্রা কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন অবাধে গাছ কাটা, প্রকৃতি ধ্বংস করে অবকাঠামো নির্মাণের ফলে ঝুঁকিতে থাকা বাংলাদেশে মরার উপর খাড়ার ঘা হয়ে ধরা দিয়েছে এল নিনো। গাছপালার সংখ্যা কমে যাওয়ার জন্য যেটা কার্বন ডাইঅক্সাইড, এক্সেস কার্বন ডাইঅক্সাইড গাছপালা শোষণ করে, সেটা অক্সিজেন ইমিট করে। এছাড়া ঢাকা শহরে আপনি দেখবেন যে অধিকাংশ বিল্ডিং সেটা হচ্ছে গ্লাস প্রোটেক্টেড। তো গ্লাস প্রোটেক্টেড যখন থাকে, যখন রৌদ্রের তাপ পড়ে, সেটা রিরেডিয়েশন হয়, সেটারও সাম ডিগ্রি ইফেক্ট, ফ্র্যাকশন অফ ডিগ্রি হলেও সেটার ইফেক্টটা আমাদের এখানে পড়ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে এমন নানান দুর্যোগ আসতে পারে আশঙ্কা করে এই পরিবেশ বিজ্ঞানী বলছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে গবেষণা প্রয়োজন। অপরিকল্পিত নগরায়ণ এগুলো মানুষের সৃষ্ট অ্যাক্টিভিটির সাথে সাথে এই যে ন্যাচারাল যে বায়ু প্রবাহ, যেটি এল নিনোর প্রবাহ হিসেবে আমরা আখ্যায়িত করছি, সেটি অনেকাংশে দায়ী আছে। এই সমস্ত বিষয়গুলো একটি সায়েন্টিফিক বেজের উপরে ডিপেন্ড করে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী এল নিনো গড়ে প্রতি 2 বছর থেকে 7 বছরের মধ্যে ঘটে এবং প্রত্যেকবার সাধারণত 9 থেকে 12 মাস স্থায়ী হয়ে থাকে। গত বছরের এপ্রিলে জলবায়ুবিদরা এল নিনোর ব্যাপারে সতর্কতা দিয়েছিলেন। অন্যদিকে এল নিনোর বিদায়ের পরেই আসে লা নিনা, যাতে শীতের প্রকোপ বাড়ে একইভাবে। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। তীব্র তাপপ্রবাহে সারা দেশে খামারে মরছে মাছ। চাষিরা বলছেন প্রতিদিনই বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠছে পুকুরে। মৎস্য বিভাগ বলছে এই গরমে মাছের অতিরিক্ত পরিচর্যার বিষয়ে পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন জলাশয়ে মাছের জন্য পর্যাপ্ত পানি ও ছায়ার ব্যবস্থার পাশাপাশি অক্সিজেনের মাত্রা যেন সঠিক থাকে তাও নিশ্চিত করতে হবে। প্রতিনিধিদের সহযোগিতায় শেখ জায়েদের রিপোর্ট। মাছের খামারের বড় জলাশয়ের তীর জুড়ে কেবল মরা মাছ। নৌকা নিয়ে সেসব মাছ দ্রুত সরিয়ে নিচ্ছেন কয়েকজন শ্রমিক। কয়েকদিন ধরে এইভাবে মাছ মরতে থাকায় ভীষণ দুশ্চিন্তায় আছেন খামারের মালিক কর্মচারীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে 150 একর জায়গায় গড়ে তোলা রিপনের খামারে প্রতিদিন এমন কয়েক মন করে মাছ মরছে। বলছেন তার খামার জীবনের 15 বছরে এমন বিপদ আসেনি। মাছ মরছে অন্য খামারগুলোতেও। 14 থেকে 15 টন মাছ মারা গেছে এই পর্যন্ত। তাই আমাদের 30 থেকে 40 লাখ টাকা আমাদের ক্ষতিগ্রস্ত। তাপমাত্রার কারণে যায়, পানি গরম হয়ে যায়, মাছে খাবার খাইতেছে না, আর এই গরমের কারণে রাত্রে অক্সিজেন শর্টে আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ মারা যাচ্ছে। একইভাবে মাছ মারা যাচ্ছে যশোর, খুলনা এলাকার মাছের ঘেরে। হ্যাচারিতে মরছে পোনা ও মা মাছ। মাছ মরে ভাসছে ময়মনসিংহের খামারগুলোতেও। চাষিদের মাথায় হাত, কারণ হলে এই তীব্র গরম, এতে আমাদের মাছের উৎপাদন হচ্ছে না। দ্বিতীয় কথা, এই টাইমটায় আমাদের কোটি কোটি টাকার ব্যবসা হয়। কালকে পাঠাইছে সিলেট, ওই গাড়ি সহ মারা গেছে। পরশুদিন দিয়েছি কুয়াকাটা, সে গাড়ি সহ মারা গেছে। মৎস্য বিভাগ বলছে খামারে যে তাপ প্রবাহের কারণে মাছের অতিরিক্ত পরিচর্যার পরামর্শ দেওয়ার পাশাপাশি হাতে কলমে শেখাচ্ছেন তারা। দিনের বেলায় যেন আমরা জাল অথবা হররা টেনে পুকুর এবং জলাশয়ের তলদেশের দূষিত গ্যাসটা বের করে দিতে পারি। আর তাপদাহ চলাকালীন প্রতি 15 দিনে একবার করে দূরে আমরা প্রতি শতাংশে 100 থেকে 200 গ্রাম চুন আর বিকেলে 100 থেকে 200 গ্রাম লবণ প্রয়োগ করতে পারি। দৈনিক খাদ্য প্রয়োগের পরিমাণ অর্ধেক কিংবা অবস্থাবিতে আনুপাতিক হারে কমাতে হবে। আর অক্সিজেনের ঘাটতি হলে প্রতি শতাংশে প্রতি ফুট পানির গভীরতায় একটা করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে জলাশয়ে 5 ফিটের বেশি পানি রাখতে হবে। ছায়ার ব্যবস্থা করার পাশাপাশি পানিতে অক্সিজেনের মাত্রাও ঠিক রাখতে হবে। গাছের ডালপালা যেমন তাল, সুপারি, নারিকেল, সেই তার গাছের ডাল কেটে ওই পুকুরের মাঝখানে দিয়ে দিলে বা উপরে দিয়ে দিলে যেটু ছায়া হয়, তাহলে মাছগুলা যেন আশ্রয় নিতে পারে। ক্ষতিগ্রস্ত এসব খামারিরা আবারও ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চেয়েছেন। অন্যথায় কয়েক বছরেও এই ক্ষতি পোষানো সম্ভব নয় বলছেন তারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 সকাল 7টার সংবাদের ইচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। এলো স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ডলারের সর্বোচ্চ সর্বনিম্ন দর ক্রলিং প্যাক পদ্ধতি মেনে ব্যাংকগুলোকে নির্ধারণ করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সোমবার বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠককালে এ পরামর্শ দেয় সংস্থাটি। বৈঠকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব আদায়ের অবস্থা নিয়েও আলোচনা হয়। এদিন বৈঠকে IMF এর 10 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে গত 23 এপ্রিল IMF এর প্রতিনিধি দলটি বাংলাদেশে পৌঁছায়। আগামী 8 মে পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও NBR সহ সরকারের বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করবেন তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার অঙ্গরাজ্যে সোমবার বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর 3 কর্মকর্তা মারা গেছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও 4 জন। মার্কিন স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় পুলিশ সন্দেহভাজন এক হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানায় নিহত এসব কর্মকর্তা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক অপরাধীকে ধরতে একটি বাড়িতে গিয়েছিলেন। সেখানে ঢোকার পরই তাদের উপর গুলি চালানো শুরু হয়। সে সময় পাল্টাপাল্টি গোলাগুলিতে হতাহতের এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। আগামী মাসে বিপিএল শেষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের ফুটবলাররা। তার আগে লিগের ম্যাচ পরখ করে 26 সদস্যের দল ঘোষণা করবে বাফুফে। অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হলেও ঘরের মাঠে বাংলাদেশ দল ভালো করবে বলে মনে করেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ার কেব্রেরা। তার মতে লেবাননের বিপক্ষে ম্যাচটি হবে প্রতিদ্বন্দ্বিপূর্ণ। আগামী 29 মে শেষ হবে বিপিএল। এর পরে জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ব্যস্ত হয়ে পড়বেন ফুটবলাররা। এদিকে ছুটি কাটিয়ে ঢাকায় পা রেখেই ক্লাব পরিদর্শন শুরু করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাব্রেরা। ক্লাবগুলো ঘুরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য স্কোয়াড গোছানোর কাজ করছেন তিনি। আগামী 6 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে জামালদের হোম ম্যাচ, আর 11 জুন কাতারে লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। এই দুটি ম্যাচ সামনে রেখে ভিন্ন রকম পরিকল্পনা মাথায় রেখেছেন ক্যাব্রেরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দুটি কঠিন হতে পারে। সবশেষ ম্যাচে ছেলেরা 90 মিনিট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছে। দলের অবস্থা আগের চেয়ে ভালো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি একটু কঠিন হবে, তবে লেবাননের বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছি। জুনের শুরুতেই ঢাকায় বিশ্বকাপের ক্যাম্প, এমন ইঙ্গিত দিলেন এই স্পেনিয়ার্ড।
বিপিএল এর খেলা শেষ 29 মে। এরপর 2-1 দিন বিশ্রাম পাবে ফুটবলাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে আমরা 4-5 দিনের ট্রেনিং সেশন করব। সেগুলো অন্যান্য ট্রেনিং সেশনের মতোই হবে, তবে সময় কম থাকায় আমাদের ট্রেনিং সংক্ষিপ্ত করতে হবে। মূল ম্যাচের আগে কোনো প্র্যাকটিস ম্যাচ থাকবে না। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের পরের দিনই কাতার যাওয়ার পরিকল্পনা রয়েছে, যদিও সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। সবশেষ ম্যাচে প্যালেস্টাইনের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেনি শেখ মোরসালিন এবং দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তারেক কাজী। তবে পরে 2 ম্যাচে দলে ফিরবেন তারা। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সকালের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।